ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছে আমি হিমাদ্রি রাহা। 2025 সালে শেষ 3 মাসে ব্যাংক খাত থেকে ঋণ খেলাপি কমেছে 87,000 কোটি টাকার উপরে। বিশেষ পুনঃতফসিল ও আদায়ে জোরদার গেল বছরের ডিসেম্বর শেষে কমে আসে খেলাপি ঋণের পরিমাণ। বাংলাদেশ ব্যাংক বলছে প্রচলিত নীতি সহায়তার মাধ্যমে কমানো হয়েছে খেলাপি ঋণের এই পরিমাণ। দর্শক, এসব নিয়ে আজ আমাদের আলোচনার বিষয়, খেলাপি ঋণ কমলে সুফল মিলবে। আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী এবং ব্যাংকার ও আর্থিক খাত বিশ্লেষক রাহেল আহমেদ। দুজনকে স্বাগত আজকে ইসলামী ব্যাংক টালি খাতায়। আমরা শুরুতেই রাহেল আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে বিষয়টি বলছিলাম, আসলে অনেকটা সুখবর বলা যায় কি, যে খেলাপি ঋণ তো কমলো, আসলে সুফল কতটা মিলবে? ধন্যবাদ আমাকে সংযুক্ত করবার জন্য। হেডলাইন হিসেবে অবশ্যই সুখবর। হেডলাইন হিসেবে শুনতে শ্রুতিমধুর যে খেলাপি ঋণ কমেছে, কিন্তু আসলে কতটা কমেছে সেটা তো আপনি আপনার রিপোর্টেও বলেছেন বা আপনার মন্তব্যে আপনি বলেছেন। এটা নীতি সহায়তার মাধ্যমে রিশেডিউলিং করে পুনঃতফসিকরণের মাধ্যমে কমানো হয়েছে। অ্যাকচুয়াল ক্যাশ রিকভারির পোর্শনটা আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন রিপোর্ট থেকে, খুব একটা বেশি নয়, নেগলিজিবল অ্যামাউন্ট। সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা মরালটাকে কিছুটা এটা হয়তো আমাদের ব্যবসায়ীদেরকে বা ব্যাংকের ক্ষেত্রে, যেখানে আমাদের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথটা অনেকখানি কমে এসছে, সেইখানে ব্যাংকারদেরকে হয়তো কিছুটা সাহায্য করবে, তাদের মরালটা একটু ইমপ্রুভ হবে, যে তারা কিছুটা হলেও প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথের দিকে মনোযোগী হবেন এবং লোনের বৃদ্ধি বা ইনভেস্টমেন্টগুলো একটু বাড়াবেন। বাট আসলে গিয়ে এই জায়গাটাতে আমি মনে করি যে এটা মার্কেট সেন্টিমেন্টের জন্য কিছুটা হলেও সহায়ক হবে। বাট এটা আদৌ যে স্ট্রাকচারাল যে রিফর্মস যে কাজগুলো চলছিল, সেইটাকে আমার মনে হয় না স্লথ হওয়ার কোনো কারণ আছে। বিকজ সেইটাকে আমাদের জোরদার রাখতেই হবে। বিকজ আমরা এর আগেও শুনেছি আমাদের বাংলাদেশ ব্যাংকের, কেন্দ্রীয় ব্যাংকের যিনি ইমিডিয়েট পাস গভর্নর, তিনিও গত বেশ কয়েক মাস ধরে বারবার বলে এসছেন যে এই যে এনপিএল এর যে প্রবলেমটা, এই প্রবলেমটা খুব শিগগিরই ঠিক হবে না, এটা একটা দীর্ঘমেয়াদী সমস্যা। সো এই সমাধানটা দীর্ঘমেয়াদী হবে। নিশ্চয়ই, অর্থাৎ এনপিএল এর যে নন পারফর্মিং লোনের কথা বলছেন সেটা আসলে দীর্ঘমেয়াদী হবে। কিন্তু যে কথা বলেছেন, আমাদের সাথে বোধহয় আরেকজন অতিথি যুক্ত আছেন, ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। আমরা কি পেয়েছি কিনা একটু চেষ্টা করে দেখতে চাই। খুব সম্ভবত আমরা এখনো পাইনি। ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, আপনি কি শুনতে পাচ্ছেন? হয়তো কারিগরি ত্রুটির কারণে আমরা পাচ্ছি না। রাহেল আহমেদ, আপনার কাছে আমরা আবারও ফিরতে চাই। বিষয়টা সেটা বলছেন এনপিএল আসলে দীর্ঘমেয়াদী হবে, কিন্তু একটি বিষয় আপনি যেটা বলেছেন, ক্যাশ রিকভারি কম। তাহলে এই যে কাগজে কলমে খেলাপি ঋণ কমেছে, এটা শুনতে ভালো লাগছে, মানে বেশ সুন্দর বললেন আপনি, কিন্তু আসলে বাস্তবতার নিরিখে আসলে সেটা কত দূর? ওই যে যেটা বললাম যে বাস্তবতার নিরিখে তো এটাকে আসলে একটু সময় দিয়ে করতে হবে। বিকজ আমাদের তো অ্যাকচুয়াল যে সমস্যাটা ছিল, কার্পেটের নিচে যেটা লুকানো ছিল, অথবা অনেক ক্ষেত্রে সঠিক প্রতিফলন ছিল না, উইন্ডো ড্রেসিং ছিল, বিভিন্ন রিপোর্টিংয়ের ব্যাপার ছিল। এর পাশাপাশি যেটা সবচেয়ে বড় একটা, যেটা আমরা গত বছর দেড়েকে আমরা দেখেছি চেঞ্জ, যে কেন্দ্রীয় ব্যাংক থেকে নীতিমালা সংশোধিত হয়েছে, যে নন পারফর্মিং লোনের ডেফিনেশনটাকে রিডিফাইন করা হয়েছে, অনেক স্ট্রিক্টার ডেফিনেশনের ভেতরে আনা হয়েছে। সো সেই সব জায়গাগুলো থেকে আমরা এখন যে চিত্র দেখতে পাচ্ছি, অথবা আমি মনে করি, এবং এখানে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ডিসেম্বরের যে ফিগার্স আমরা এখন দেখছি, কম ফিগারটা, এটা কিন্তু আবার নির্বাচনের আগে আগে এখানে অনেক পুনঃতফসিকরণ হয়েছে। সো এইগুলোকে সবগুলোকে মাথায় রেখে আমাদেরকে আগামী প্রান্তিকে আমাদের দেখতে হবে যে কি ধরনের ফিগার্স আসে। এবং সেই জায়গাটাতে আমি যেটা আগেও বলেছি, এখনো বলছি, সেটা হচ্ছে যে এটা খুব কুইক ফিক্সের জায়গায় আমরা নেই। বিকজ আমাদের আইনগত অনেক বাধা বিপত্তি আছে, আইনগত জটিলতা অনেক বেশি। আমাদের এই মন্দ ঋণগুলোকে পুনরুদ্ধার করবার জন্য ব্যাংকিং সিস্টেমের কাছে আইনি যে টুলসগুলো আছে, সেইগুলোকে আরও বেশি জোরদার করবার দরকার আছে, আরও অনেক বেশি ফাস্টার, রোবাস্ট, স্ট্রঙ্গার করবার দরকার আছে। অর্থঋণ আদালতের জায়গায় হয়তো পাশাপাশি আমরা যদি ট্রাইব্যুনাল করতে পারতাম, সেই ক্ষেত্রে যদি আরও অনেক কুইকলি যদি আমরা ফোরক্লোজারে যেতে পারতাম, সেই সমস্ত টুলসগুলোকে আরও যতক্ষণ না শক্তিশালী করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে এই ভার বহন করতেই হবে। হ্যাঁ, নিশ্চয়ই। আরেকটি বিষয় সেটা হচ্ছে, বলা হচ্ছে যে ঋণ পুনঃতফসিলার খেলাপি আদায় জোরদার করা হয়েছে।
এটাই কি আসলে সমাধান, যে ঋণ পুনঃতফসিল করে করে সুযোগ দেওয়া বা যে খেলাপি আদায় জোরদার করা, প্রেশার করে করে তো আসলে মানে খুব একটা দীর্ঘমেয়াদে কতটা সুফল আসে বলে মনে করছেন আপনি? দেখুন, পুনঃতফসিল করা বা রিশেডিউলিং করাটা কিন্তু ইজ এ জেনারেল নর্ম। এটার মধ্যে কোনো খারাপ কিছু নেই। বাট এইটাকে ডিপেন্ড করে হচ্ছে আপনি যদি একজন আপনি কোন ক্লায়েন্টের জন্য করছেন। একটা বিজনেস ফেলিয়ার হয়েছে, একটা সিজনাল ইম্প্যাক্ট হয়েছে, তাকে আমি ক্যাশ ফ্লো দেখে ফোরকাস্টের ভিত্তিতে আমি তার রিস্কেডিউল করে দিয়ে, আমি যদি মনে করি যে না, তার কিস্তিটাকে ছোট করে দিয়ে আগামী 5 বছরে আমি তার কাছ থেকে টাকাটা ফেরত আনতে পারবো, সে তার ব্যবসাটাকে পুনর্বিন্যস্ত করছে, এই জায়গাটাতে জেনুইনিটিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্যাংকের তরফ থেকে সেই বড়োয়ার যিনি আছেন, যিনি ঋণ গ্রহীতা, তার আসল সমস্যাটাকে যদি চিহ্নিত করা যায়, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যিনি ঋণ গ্রহীতা তিনি যদি উইলফুল ডিফল্টার না হয়ে থাকেন, উনি যদি টাকা তসরুপ করবার উদ্দেশ্য নিয়ে টাকা সরিয়ে থাকেন তাহলে একরকম, আর ব্যবসাগত সমস্যা বা ঝুঁকির মধ্যে পড়ে গেছেন সেইটা আরেক রকম। সো এই জায়গাগুলোতে কেস টু কেস বেসিসে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাই সেই জন্য আমি বলছি যে রিশেডিউলিংটা ইজ আ গিভেন নর্ম, ইটস অ্যান অ্যাকসেপ্টেবল নর্ম, কিন্তু এইটা প্রত্যেকটার ক্ষেত্রে হবে না। আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখেছি যে একটা বিরাট অংশ টাকা এখান থেকে বাইরে চলে গেছে, টাকা ডাইভার্সিফাই হয়ে গেছে, ক্যাশ ফ্লো ডাইভার্সিফাই করে বিভিন্ন নন প্রোডাক্টিভ অ্যাসেটে সেগুলোকে নিয়ে যাওয়া হয়েছে। ওয়ার্কিং ক্যাপিটালের টাকা চলে গেছে জমি কেনার জন্য, সেই জমি থেকে সেটা হয়তো বাইরে চলে গেছে বেগমপাড়ায়। এখন এই ধরনের ক্ষেত্রে আপনি রিশেডিউলিংটা তো শুধুমাত্র আপনার কাগজে কলমে আপনি কিছুদিনের জন্য এটাকে ঢাকা দিচ্ছেন আবার। সো এই জায়গাটাতে আমাদেরকে দেখতে হবে যে 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 পুনঃতফসিকরণগুলো হলো এই যে নীতি সহায়তার মাধ্যমে, এর মধ্যে কতগুলো জেনুইন কেসেসে হয়েছে এবং এগুলোকে কতটা স্ট্রিক্টলি মনিটর করে আগামী 3 মাস 6 মাসে বা যখন থেকে তাদের এই ইনস্টলমেন্টগুলো আবার শুরু হবে, গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পরে, তখন থেকে অথবা তার আরও আগে থেকে প্রোঅ্যাক্টিভলি সেই বিজনেসগুলোকে মনিটর করাটাই সেই ব্যাংকগুলোর, রেসপেক্টিভ ব্যাংকগুলোর জন্য একটা প্রধান দায়িত্ব থাকবে। হ্যাঁ, নিশ্চয়ই রাহেল আহমেদ, আপনি তখন আমাদের সাথে একটা ছোট্ট বিরতি যাচ্ছে, বিরতির পর ফিরে এসে আপনার সাথে আমরা আবারও আলোচনা করব। দর্শক, বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতা। এইসব নিয়ে আমরা আজকে আলোচনা করছি। খেলাপি ঋণ কমলে সুফল মিলবে। আমাদের সাথে যুক্ত আছেন রাহেল আহমেদ। আপনার কাছে আবারও বিরতির পর যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে, এর আগে যেমনটি বলেছিলেন অনেক টাকা দেশের বাইরে চলে গেছে, বেগম পাড়ায় গেছে, কিন্তু যারা ইচ্ছাকৃত, মানে এক্ষেত্রে তো তারা ইচ্ছাকৃত খেলাপি বলা যায়, কিন্তু যারা ইচ্ছাকৃত খেলাপি আসলে তাদেরকে কোনোভাবে কি জবাবদিহিতার আওতায় সুযোগ আছে বা সম্ভব কিনা প্রেক্ষিত বিবেচনায়, কি মনে হয় আপনার? রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার অনেকাংশে বাংলাদেশের মতন দেশে। এখানে আমাদের আইন, আমি যে একটু আগে যে বলছিলাম যে আইনি সহায়তার যে জায়গাগুলো আছে, সে আইনি সহায়তার জায়গাগুলোতে আমাদের যে লিগ্যাল সিস্টেমের যে কিছু রিফরমেশনের দরকার আছে, সেই রিফর্মগুলো খুব ইম্পর্টেন্ট। বিকজ আমাদের এই ফোরক্লোজার্সগুলো, দেশে তার যে সম্পত্তি আছে, তার যা কিছু দেশে স্থাবর অস্থাবর যা কিছু আছে, সেইটার উপরে যদি আমাকে আমি দখল এখানে একটু নিতে হয়। থামাতে চাই। লিগ্যাল সিস্টেম রিফর্মের কথা বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। আপনার মতে বলতে চাই, শব্দটা শুনতে আসলে ভালো লাগে, কিন্তু লিগ্যাল সিস্টেমটাতে যত ইলিগাল যা কিছু হচ্ছে আমাদের এখানে হয়েছে, এই লিগ্যাল সিস্টেমটাকে কেন আমরা এখন এস্টাবলিশ করতে পারিনি? কি মনে হচ্ছে আপনার কাছে? মানে যে কাজের গরু বলে না যে কেতাবে আছে গোয়ালে নেই, এই বিষয়টি কেন আসলে? দেখুন, এইটা তো আসলে আমি যেটা এর আগেও বলেছি, আবারও বলছি, সেটা হচ্ছে যে রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার। বিকজ গত প্রায় 15-20 বছর ধরে কিন্তু এই সমস্যাটা ছোট থেকে বড় হয়েছে, এবং বারবার বিভিন্ন ক্ষেত্রে আমাদের ব্যাংকিং ব্যবস্থার তরফ থেকে আমরা যখন কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায়, কেন্দ্রীয় ব্যাংকের সহ আমরা কিন্তু মিনিস্ট্রি অফ ল এবং রেলেভেন্ট স্টেক হোল্ডার্স যারা আছেন তাদের সবার সাথে আমরা বিভিন্ন সময় বৈঠক হয়েছে, বসেছি, ল কমিশন হয়েছে, বিভিন্ন চিন্তাভাবনা এসছে, বা সবার থেকে ইনপুট এসছে, কিন্তু সেই জায়গাটাতে গিয়ে আলটিমেটলি রেজাল্টটা কিন্তু আসেনি। এবং এইটার জন্য একটা ক্র্যাকডাউনের মতন একটা মেজার্সে যেতে হবে, এবং এইটা বাংলাদেশের মতন দেশে রাজনৈতিক সদিচ্ছা যদি সরকারের তরফ থেকে না থাকে তাহলে কিন্তু এটা করা সম্ভব নয়।
তো আমরা আশা করি যে এখন অথবা অদূর ভবিষ্যতে এই জায়গাটাতে হয়তো একটা বড় রকমের কোনো চেঞ্জ আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। নিশ্চয়ই রাজনৈতিক সদিচ্ছার কথা বলছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে আমরা গত সরকার আমলে আমরা দেখেছি 17 বছরে বা যে পরিমাণ খেলাপি ঋণের পরিমাণ ছিল, ব্যাংকগুলোকে পরিবারতন্ত্র করা এবং পরিবারতন্ত্র করার নামে অর্থ দেশের বাইরে নিয়ে যাওয়া, এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকার যে ব্যাংক খাতে যে সংস্কার কমিশনগুলো তাদের যে প্রতিবেদনটা দিয়েছে, আসলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাজনৈতিক সদিচ্ছার কথা যেটা বলছেন, আমাদের দেশে রাজনৈতিক সংস্কৃতি বিবেচনায় সেই সদিচ্ছাটা কি আসলে দীর্ঘমেয়াদী হবে? এইটা তো আসলে খুব ক্রুশিয়াল একটা প্রশ্ন। এইটা বুঝতে গেলে বা মানে দেখতে হবে, আমাদেরকে সময় দিয়ে দেখতে হবে যে কি হয়। আগের সরকারের কথা আপনি বলেছেন, সেই সময় 17 বছরে এটা হয়নি। বিভিন্ন রকমের কথা আমরা শুনেছি, কিন্তু কথার ভাঁজের ভেতর দিয়ে সবকিছু হয়ে গেছে। এবং এক পর্যায়ে গিয়ে আমরা দেখেছি যে অত্যন্ত ছোট যে জিনিসটা ছিল, নন পারফর্মিং লোনের যে স্টেটাসটা শুরুর দিকে তাদের সরকারের শাসনামলের শুরুতে ছিল, 17 বছর পরে সেটা একটা বিরাট বিষ বৃক্ষে পরিণত হয়েছে। এখন এসে আমাদের ব্যাংকিং খাতকে যদি ঘুরে দাঁড়ানোর জন্য বা ব্যাংকিং খাতকে যদি শক্তিশালী না করা হয়, তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা অর্থনীতির যে অগ্রগতির স্বপ্ন আমরা দেখছি অথবা যে প্ল্যান প্রোগ্রাম নিয়ে আমরা এগোচ্ছি, সেইটার ভিতটা যদি আমাদের কিন্তু ব্যাংকিং খাত। সো সেই ভিতটা যদি আমরা শক্ত করতে না পারি, তাহলে এটা সম্ভব হবে না। তো আমরা আশা করি আমাদের এখন যে বর্তমান নতুন সরকার এসছে, খুব অল্প কিছুদিন হয়েছে, কিন্তু ওনাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি এবং ওনাদের কাছ থেকে আমরা যা কিছু আমরা এখন পর্যন্ত শুনেছি, তাতে সেক্ষেত্রে আমরা ব্যক্তিগতভাবে আশাবাদী। আমরা আশা রাখি যে সামনের দিনগুলো ডিফারেন্ট কিছু আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। নিশ্চয়ই আমরা আসলে আশায় থাকতে চাই, আশাবাদী হওয়াটা উচিত, কারণ এভাবে তো আসলে দেশের অর্থনীতি মানে চলতে পারে না। এবং আপনি যেটা বললেন, মূল ভিত্তি হচ্ছে ব্যাংকিং খাত। আমরা যদি সেটাকে অক্সিজেন বলি, কিন্তু সেই অক্সিজেনের মানে সার্ভাইভালটাই যদি না থাকে, তাহলে হয়তো বা দীর্ঘমেয়াদে আমাদের কেমনি তো সংকটে পড়তে হবে, হয়তো বা সামনে কুয়াশা দেখা ছাড়া এই গ্রীষ্মের মধ্যেও কোনো উপায় নেই। আরেকটি বিষয়, সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকার বেশ কিছু সংস্কার পদক্ষেপ নিয়েছিল। কি মনে হচ্ছে সেটির ধারাবাহিকতা কতটা বজায় রাখা যাবে? আমরা তো স্টেপ নেই, আমরা প্রচুর স্টেপ নিই, কিন্তু সেই স্টেপগুলো আমরা অতিক্রম করতে পারি না। আপনার কি মনে হচ্ছে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে? আমি মনে করি যে এর মধ্যে যেই সংস্কার কার্যক্রমগুলো শুরু হয়েছিল, সেই সংস্কার কার্যক্রমগুলোর মধ্যে অধিকাংশই চলমান থাকবে। আমরা তো আশার জিনিস যেটা শুনতে পেয়েছি, যেটা আমাদের নতুন গভর্নর মহোদয় অলরেডি ওনার প্রথম ওপেনিং স্টেটমেন্টে উনি যেটা বলেছেন, যে সংস্কার কার্যক্রম যেভাবে চলছিল সেগুলো চলমান থাকবে। এবং উনি ওনার তরফ থেকে আই এম শিওর যে ওনার আরও বেশ ভালো কিছু ইনপুটস থাকবে গোয়িং ফরওয়ার্ড। এবং সেইটার সংমিশ্রণে এই সংস্কারের ক্ষেত্রে বিভিন্ন স্টেক হোল্ডার্সদের কাছ থেকেও উনি আই এম শিওর মতামত নেবেন। এবং সেই মতামতের ভিত্তিতে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এই সংস্কারের যে পজিটিভ সাইডসগুলো, সেগুলো আমরা আস্তে আস্তে দেখতে পাবো ইনশাল্লাহ। নিশ্চয়ই অনেকগুলো চ্যালেঞ্জ আসলে এই সরকারের ক্ষেত্রে, বিশেষ করে অর্থনীতির মধ্যে। যদি বলে মূল্যস্ফীতিকে সিঙ্গেল ডিজিটে রাখা, আপনার ইন্টারেস্টকে, লোন অফ ইন্টারেস্টকে সেটাকেও সিঙ্গেল ডিজিটের মধ্যে নিয়ে আসা, দেশের বাইরে পাচারকৃত অর্থ নিয়ে আসা যায় না কতটুকু সেটা সম্ভব হবে, অনেকেই বলে থাকে। তারপর ব্যাংকিং খাতে সুশাসনটা ফিরিয়ে আনা, সব কিছু মিলিয়ে যারা পলিসি মেকার আছে, আমরা তো দেখেছি অতীতে পলিসি মেকারদের নাকের ডগার উপর টাকা চলে গেছে দেশের বাইরে। আমরা যাওয়ার পর জানতে পেরেছি এত টাকা আমাদের এখানে নেই। সেটা হয়তো আপনার ক্ষেত্রেও, আমার ক্ষেত্রেও। এবার আসলে সেই জায়গাটাতে যদি লাগাম টানতে যায়, লাগাম টানতে হয়, কি মনে হয় আপনার আসলে কোন দিকে, কোন খাতে বেশি নজর দেওয়া জরুরি বলে মনে করছেন? আপনি যে কটা জিনিসের কথা বলেছেন তার প্রত্যেকটাকেই সমানভাবে অগ্রাধিকার দিতে হবে। এর কোনোটা কম বা বেশি হলে চলবে না। এবং চ্যালেঞ্জ, সাংঘাতিক রকমের চ্যালেঞ্জ নিয়ে এই সরকার এসছে অর্থনীতির ক্ষেত্রে। এর মধ্যে আমাদের একটা নতুন চ্যালেঞ্জ, যেটা সম্পূর্ণ আনফোর্সিং ছিল, সেটা হচ্ছে একটা যুদ্ধাবস্থা তৈরি হয়েছে এখন মধ্যপ্রাচ্যে। এইটার আবার একটা মিডিয়াম টু লং টার্ম ইম্প্যাক্ট এবং হওয়ার এটা একটা শুধু বড় আমাদের না, রকমের কারণ। বিশ্বব্যাপী একটা প্রভাব পড়বে, আমরা তার থেকে বাইরে না। আসলে অ্যাবসলিউটলি, আমরা নগর তার পল্লী তো বাইরে না, এবং দেবালয় এড়ায় না। আমাদের জন্য সেটার উপরে একটা বড় ইম্প্যাক্ট আমাদের সেখানেও আসবে। সো এই সমস্ত কিছুর ভেতরে চ্যালেঞ্জ অতিক্রম করতে হলে সুশাসনের কোনো বিকল্প নেই। ব্যাংকিং খাতে সুশাসন যখন ফিরে আসবে, অটোমেটিক্যালি সেই জায়গাগুলো অটোমেটিক্যালি কারেকশন মেজার্স হতে থাকবে। সো সুশাসনটা আমাদের সরকারি ব্যাংক হোক, বেসরকারি ব্যাংক হোক, যেখানে যেখানে সুশাসনের অভাব ছিল, সেই জায়গাগুলোতে যদি সুশাসনটাকে পুনরায় আবার প্রতিষ্ঠিত করা যায় এবং সেটাকে একদম জেনুইনলি যদি কাজ করতে দেওয়া হয় সুশাসনের মাধ্যমে, তাহলে ব্যাংকিং খাত ঘুরে দাঁড়ানোটা 5 থেকে 10 বছরের মধ্যে, আগামী 5 থেকে 10 বছরের মধ্যে সম্পূর্ণভাবে ঘুরে দাঁড়ানোটা
একেবারেই কোনো অপ্রাসঙ্গিক কিছু হবে না, সম্পূর্ণভাবে নিশ্চয়ই, সম্ভব মানে হবে। এভাবে যদি আসলে যেভাবে বলা হচ্ছে বা পলিসি মেকার যারা আছে, স্টেক হোল্ডার যারা আছে, তারা যদি আসলে সুশাসনটা প্রত্যেকটা জায়গায় ইচ এন্ড এভরি স্টেপে নিশ্চিত করা যায়, আসলে এটা কোনো মানে বিগ টাস্ক না, যদি বলতে চাই সাদা দৃষ্টিতে। আরেকটি বিষয় আপনার ক্ষেত্রে ক্ষেত্রে যুক্ত, যত এসএমই এন্টারপ্রেনার আছে, এসএমই এন্টারপ্রেনারদেরকে আমরা দেশের আমাদের অর্থনীতির অংশ, মানে অক্সিজেন বলি, তারা এসএমই এন্টারপ্রেনার যারা আছে তারা কিন্তু আমাদের লোকাল ইকোনমিটাকে টিকিয়ে রেখেছে, এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু তারা যখন মিনিমাম 5 লাখ থেকে 10 লাখ টাকা লোন চাইতে যায়, তাদেরকে নানান ধরনের ব্যাংকে হয়রানির শিকার হতে হয়, অথচ তারা কিন্তু কেউই ঋণ খেলাপি না, এখন পর্যন্ত রেকর্ড নেই কোনো এসএমই এন্টারপ্রেনারে। সেক্ষেত্রে কিন্তু যারা বড় বড় লোন চায় তাদের লোনগুলো কিন্তু সহজে হয়ে যায়, কিন্তু তাদের ক্ষেত্রে বেশিরভাগই ঋণ খেলাপি থাকে। এই সংস্কৃতি কি পরিবর্তন আনা যাবে, রাহেল আহমেদ, কি মনে হয়? দেখুন, এইটা আবার ব্যাংক টু ব্যাংক ডিফার করে। আমি আপনার আপনার সঙ্গে আমি সম্পূর্ণভাবে একমত। এখন এর মধ্যেও আমরা কিন্তু বেশ কয়েকটা ব্যাংকে দেখেছি বাংলাদেশের একেবারে প্রথম সারির এখনকার যারা লিডিং মোস্ট ব্যাংক আছে, সেখানে আমরা ব্যাংক দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এসএমই খাতে বিরাট রকমের আপনার অর্থায়ন করে যাচ্ছে। এবং এখন আমরা যখন ডিজিটাল প্রযুক্তির কথা বলছি, ডিজিটাইজেশনের কথা বলছি, সেখানে প্রসেস থেকে শুরু করে ক্রেডিট মানে স্কোরিং থেকে শুরু করে, এবং বাংলাদেশ ব্যাংক গত কয়েক মাসে কিন্তু গত বছর দেড়েকের মধ্যে বেশ কয়েকটা পদক্ষেপের মধ্যে এটা আরেকটা পদক্ষেপ যে আমরা ক্রেডিট রেটিং কোম্পানির লাইসেন্স দেওয়া হয়েছে। এই জিনিসগুলো যখন কাজ শুরু করে দেবে, তখন কিন্তু এই ক্রেডিট স্কোরিংটা আর সনাতন পদ্ধতিতে হবে না। সেখানে আমাদের এই ডিজিটাল প্রযুক্তি এবং আন্ডাররাইটিং এর ক্ষেত্রে ক্রেডিট স্কোরিং এর মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত এবং তার যে বিহেভিয়ারাল সাইট, সেই কোম্পানিগুলো, সেটা ছোট একটা কোম্পানি হতে পারে, একটা 5 লাখ 10 লাখ টাকার লোনের জন্য সে যখন অ্যাপ্লাই করবে, 50 লাখ টাকা 50 কোটি টাকার লোন অ্যাপ্লিকেশন যেভাবে দেখা হয় সেভাবে দেখবার কোনো কারণ নেই। সেখানে অন্য অনেকভাবে পৃথিবীর অন্যান্য জায়গায় এই জিনিসগুলো হচ্ছে, এবং সেটা আমাদের এখানেও শুরু হয়েছে। এবং আমরা এগুলোকে আমাদের ব্যাংকিং পরিভাষায় এমবেডেড ফাইন্যান্সিং বলি। এমবেডেড ফাইন্যান্সিং এর মাধ্যমে কিন্তু এসএমই গুলোকে, ক্ষুদ্র মাঝারি নিশ্চয়ই, এবং অর্থাৎ আরো তাদেরকে যারা এভাবে অতি একটা একটু ক্ষুদ্র, আওতায় আনা যায়। নিশ্চয়ই, রাহেল আহমেদ, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের তালিকাতে যুক্ত হয়ে আপনার পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতা আজ এ পর্যন্ত। এই সঙ্গেই থাকুন।